ক্লাসে স্বাগতম জানাচ্ছি তোমাদের। আমি তানিয়া আফরিন, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, নটরডেম কলেজ, ময়মনসিংহ। আজ আমরা পড়ব জীববিজ্ঞান প্রথম পত্র থেকে অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র। তো টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেমের উপর এটা আমার প্রথম ক্লাস। আজকের পাঠ শেষে তোমরা টিস্যু কি তা জানতে পারবে এবং উদ্ভিদের বিভিন্ন প্রকার ভাজক টিস্যুর অবস্থান ও কাজ বর্ণনা করতে পারবে। প্রথমেই আমরা জেনে নিব টিস্যু কি। এটা আমরা আগেও পড়েছি। একই উৎস থেকে সৃষ্ট একই ধরনের কাজ সম্পাদনকারী একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে টিস্যু বলা হয়। আমি আরেকটু ব্যাখ্যা করছি। স্ক্রিনে তুমি একটি উদ্ভিদের বিভিন্ন অংশ, যেমন হচ্ছে মূল, কাণ্ড, পাতা, ফুল ইত্যাদি দেখতে পাচ্ছ। তো উদ্ভিদের এই বিভিন্ন অঙ্গ গঠনকারী যে কোষগুলো আছে তারা কাজের দিক থেকে বা গঠনের দিক থেকে অথবা উৎসর দিক থেকে এরা ভিন্ন ভিন্ন ধরনের হয়। যেমন পাতার যে কোষগুলো আছে তারা খাবার তৈরি করছে এবং এই কোষগুলো হয় আকারে চ্যাপ্টা ধরনের। আবার দেখা যায় যে কাণ্ডের যে কোষগুলো আছে তারা পানি এবং খনিজ লবণ অথবা খাদ্য পরিবহন করছে। তো আকারে এই কোষগুলো হয় হচ্ছে লম্বাটে ধরনের। আমরা দেখতে পেলাম যে পাতার কোষগুলো একরকম কাজ করছে, আবার কাণ্ডের কোষগুলো অন্যরকম কাজ করছে। তো এই যে ভিন্ন ভিন্ন উৎস থেকে, দুঃখিত আমি বললাম এই যে তারা মোটামুটি একই উৎস থেকে উৎপত্তি লাভ করেছে। কেন বলেছে? কারণ হচ্ছে একটা উদ্ভিদের সৃষ্টি হচ্ছে কোত্থেকে? আমি যখন একটা বীজ মাটিতে বুনছি সেখান থেকে একটি উদ্ভিদের সৃষ্টি হচ্ছে। বীজের ভেতরে ছোট্ট ভ্রূণ থাকে। ভ্রূণ কোনটাকে বলছে? তুমি যদি কোনো বীজকে হাতে নাও, এটাকে যদি দুটো বীজপত্রকে যদি আলাদা করো, ধরো একটা সিম বীজ হাতে নিলাম, তো দুটা বীজপত্রকে আলাদা করা হলে ভিতরে ছোট্ট একটা পাতার মতো থাকে দেখতে দেখবা, এটাই হচ্ছে ভ্রূণ। এই ছোট্ট ভ্রূণ থেকেই কিন্তু একটা পরিপূর্ণ উদ্ভিদের পরে সৃষ্টি হয়। তো সেজন্যই বলছি যে একই উৎস থেকে উৎপত্তি লাভ করা এবং মোটামুটি একই ধরনের কাজ সম্পূর্ণ করা এবং প্রায় একই রকম আকারের একগুচ্ছ কোষকে বলা হয় টিস্যু বা কোষকলা। তো টিস্যু গঠনকারী যে কোষ আছে তার বিভাজন ক্ষমতা অনুযায়ী টিস্যু দুই প্রকার, অর্থাৎ কোষগুলো বিভাজিত হয়ে এর থেকে আরো নতুন কোষ উৎপন্ন করতে পারবে কিনা তার উপর নির্ভর করে আমরা বলতে পারি যে টিস্যু হচ্ছে দুই প্রকার, যথা ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু সম্পর্কে আমরা একটু পর বলছি। তো তার আগে স্থায়ী টিস্যু সম্পর্কে একটু ধারণা দেব। তো এই স্থায়ী টিস্যু সম্পর্কে কিন্তু আমার যতটুকু আমি জানি যে তোমরা এসএসসি লেভেলে এটার ডিটেলস তোমরা পড়ে আসছো, এরপর আমরা বলছি। তো স্থায়ী টিস্যুর কোষগুলো হচ্ছে বিভাজন ক্ষমতা থাকে না। তবে যদি কখনো এমন হয় যে কোনো স্থায়ী টিস্যু হঠাৎ তার বিভাজন ক্ষমতা ফিরে পেয়েছে, তখন তাকে আবারও ভাজক টিস্যু বলা হবে। তো স্থায়ী টিস্যুটাকে তিন ভাগে ভাগ করতে পারি। এক, সরল টিস্যু। দুই, জটিল টিস্যু। তিন হচ্ছে ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যু যেটা আছে, এই টিস্যু গঠনকারী প্রত্যেকটা কোষের আকার এবং আকৃতি প্রায় একই। এবং এই সরল টিস্যু ছিল তিন প্রকার, যথা প্যারেনকাইমা, পোলেনকাইমা এবং হচ্ছে স্ক্লেরেনকাইমা। এরপর ছিল হচ্ছে জটিল টিস্যু। জটিল টিস্যু দুই প্রকার, যথা ছিল হচ্ছে জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম। জাইলেমের কাজ ছিল মূল থেকে পানি এবং বিভিন্ন খনিজ লবণ মূল থেকে বা মাটি থেকে কালেক্ট করে সেটা মূল থেকে উদ্ভিদের বিভিন্ন অংশে অর্থাৎ পাতায় সেটাকে পাঠানো। আর ফ্লোয়েম টিস্যুর কাজ ছিল হচ্ছে পাতায় তৈরি করা যে খাবারগুলো ছিল, এই তৈরি করা খাবার উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পরিবহন করা।
তো আরেকটি বলেছিলাম স্থায়ী টিস্যু, ক্ষরণকারী টিস্যু। উদ্ভিদে তুমি খেয়াল করে দেখবা বিভিন্ন উদ্ভিদ থেকে বিভিন্ন প্রকার জিনিস নিঃসৃত হয়। যেমন কাঁঠাল গাছে তুমি যদি নখ দিয়ে একটু আঁচড় দাও, আমি এটা করতে বলছি না, এটা করা উচিত না, তো দেখবা ওখান থেকে সাদা রঙের আঠা বের হচ্ছে। আবার হচ্ছে কোনো কোনো উদ্ভিদের পাতা থেকে দেখবা যে হচ্ছে তেল নিঃসৃত হয়, যেমন হচ্ছে ইউক্যালিপটাস গাছের পাতা বা লেবু পাতায় বা লেবু আমরা যখন পচলাই, তো ওখান থেকে দেখা যায় এক ধরনের তুমি একটু সুগন্ধি খুঁজে পাও, সুন্দর মিষ্টি গন্ধ। সেটা কেন হচ্ছে, ওই পাতার মধ্যে বা লেবুর যে স্কিন আছে, ত্বক আছে, সেখানে এক ধরনের উদ্বায়ী তেল থাকে, সেটার গন্ধটাই কিন্তু আমরা পাই। তো এই যে ক্ষরণকারী টিস্যু হচ্ছে আঠা বা এদের কাজটা হচ্ছে আঠা বা রেজিন বা উদ্বায়ী তেল এগুলো নিঃসরণ করা। প্রথমে জেনে নেব ভাজক টিস্যু কি। যে টিস্যুর কোষগুলোর বিভাজন হওয়ার ক্ষমতা রয়েছে তাই হচ্ছে ভাজক টিস্যু। আর এই ভাজক টিস্যুর জন্যই একটি উদ্ভিদ লম্বায় বৃদ্ধি পাচ্ছে এবং হচ্ছে প্রস্থে মোটা হচ্ছে। এছাড়া উদ্ভিদের কোনো ক্ষত স্থান এই ভাজক টিস্যুর বিভাজনের ফলেই পূরণ হচ্ছে। আবার এই টিস্যুর জন্যই ফুলের ছোট্ট গর্ভাশয় দিনে দিনে ফলে পরিণত হচ্ছে। তো এবার ভাজক টিস্যুর কিছু বৈশিষ্ট্য বলছি। স্ক্রিনে ভাজক টিস্যুর দুইটি ছবি দেখতে পাচ্ছ। তো এখানে তাকালে একটি কাঠামোতে কিন্তু চোখ পড়ছে। সেটা কি? লাল বর্ণের মোটামুটি বৃত্তাকার কিছু গঠন। এগুলো হচ্ছে এই ভাজক টিস্যুর যে কোষগুলো আছে সেই কোষগুলোর নিউক্লিয়াস। আর মজার ব্যাপার হচ্ছে সবগুলো নিউক্লিয়াসই কিন্তু দেখো কোষের কেন্দ্রে অবস্থান করছে। তো আমরা যখন তুমি যখন উদ্ভিদ কোষ আঁকো, মনে করে দেখো তুমি আঁকো কিভাবে, যে একটা কোষের মাঝখানে একটা বিশাল ফাঁকা জায়গা দাও আর নিউক্লিয়াসটাকে এক পাশে সরিয়ে দাও। কিন্তু ভাজক টিস্যুর একটা বিশেষ বৈশিষ্ট্য কোনটা, যে নিউক্লিয়াসটা হচ্ছে কোষের কেন্দ্রে অবস্থান করবে। এটা হয় কেন? যে এটা হয় হচ্ছে যখন একটা কোষ পুরনো হয়ে যায়, অর্থাৎ যখন একটা ভাজক কোষ থেকে একটা স্থায়ী টিস্যুর সৃষ্টি হয় ভাজক টিস্যু থেকে, তখন কোষ গহ্বর সৃষ্টি হয়। আর কোষ গহ্বরকে জায়গা দিতে গিয়ে নিউক্লিয়াসটা একটা পাশে সরে চলে আসে। তাহলে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে কোষগুলোর নিউক্লিয়াস আছে এবং তা কোষের কেন্দ্রে অবস্থান করছে। তো যেহেতু কোষগুলোতে নিউক্লিয়াস আছে, যেহেতু কোষগুলো জীবিত এবং বিভাজন ক্ষমতা সম্পন্ন। তো প্রথম চিত্রে 4 নং সারিতে এবং হচ্ছে দ্বিতীয় চিত্রে উপর দিকে দেখো নিউক্লিয়াসের বিভাজন চলছে, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। খুঁজে পেয়েছো? আচ্ছা, এখন আর একটা বৈশিষ্ট্য দেখো, যে কোষগুলোর যে প্রাচীর আছে, যেটা হচ্ছে সবুজ রং দিয়েছে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে পাতলা এবং হচ্ছে সেলুলোজ দিয়ে গঠিত। তো এই টিস্যুর যে কোষগুলো আছে এরা কিন্তু খুব আটসাট ভাবে অবস্থান করে। নিচের দিকে দেখো ভাজক টিস্যুর যে একটা ছবি আছে, যেটা আমরা খাতায় যেভাবে আঁকি বা বোর্ডে যেভাবে আঁকি, এখানে কিন্তু পাশাপাশি কোষগুলোর মধ্যে কিভাবে আছে, এরা মৌচাকের মতো অবস্থান করছে। দুইটা কোষের মাঝে কোনো ফাঁকা জায়গা নেই, খুব আটসাট ভাবে এরা অবস্থান করছে। তাহলে যেহেতু ফাঁকা জায়গা নেই, আমি বলতে পারি যে এদের মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই। আর এই টিস্যুর কোষগুলোতে বিপাক হার বেশি। এখন প্রশ্ন করতে পারো যে বিপাক কি? তো বিপাক হচ্ছে সেই সব ক্রিয়া বিক্রিয়া যা কিনা একটি জীবিত কোষের জন্য প্রয়োজন, যেমন হচ্ছে শ্বসন, সালোক সংশ্লেষণ ইত্যাদি। তো কি বললাম যে এই টিস্যুর কোষগুলোর মধ্যে বিপাক হার বেশি। তার কারণটা কি? কারণ হচ্ছে এটা একটা ছোট্ট তরুণ জীবিত কোষ। তো এই কোষ থেকে বিভাজিত হয়ে নতুন আরো কোষ সৃষ্টি হবে। তো নতুন আরেকটি কোষ সৃষ্টি করতে গেলে তার জন্য আরো বেশি শক্তির প্রয়োজন হবে। তো এই কোষটার মধ্যে শ্বসন, সালোক সংশ্লেষণ এ ধরনের বিপাক ক্রিয়া বেশি হবে।
আচ্ছা, এরপর দেখো, এই যে বললাম কোষগুলো নতুন নতুন হওয়ার কারণে এই কোষগুলোর মধ্যে খাদ্য উপাদান, আমরা জানি যে কোষের মধ্যে খাদ্য জমা থাকে, কিন্তু এই কোষগুলোর মধ্যে কোনো সঞ্চিত খাবার থাকে না, আবার কোনো বর্জ্য পদার্থই থাকে না, কারণ হচ্ছে কোষগুলো নতুন। আরেকটা বৈশিষ্ট্য বলতে পারি যে এই কোষগুলোতে যে প্লাস্টিড আছে সেগুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। প্রোপ্লাস্টিড মানে হচ্ছে প্লাস্টিড সৃষ্টি হওয়ার আগের অবস্থাটা, অর্থাৎ ছোট এবং হচ্ছে বর্ণহীন একটা অঙ্গাণু হিসেবে থাকে, যা থেকে পরে লিউকোপ্লাস্ট বা হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্ট এগুলো সৃষ্টি হবে। ভাজক টিস্যু বা মেরিস্টেমকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। ভাজক টিস্যুরই আরেকটি নাম হচ্ছে মেরিস্টেম। একটা হচ্ছে তাদের উৎপত্তি অনুসারে বা বেসড অন অরিজিন। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার, যথা প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি মেরিস্টেম বা প্রাথমিক ভাজক টিস্যু, এছাড়া সেকেন্ডারি মেরিস্টেম বা গৌণ ভাজক টিস্যু। এরপর আমরা তাকে অবস্থান অনুসারে ভাজক টিস্যুগুলো উদ্ভিদের কোথায় অবস্থান করছে তার উপর নির্ভর করে 3 ভাগে ভাগ করতে পারি তাদের পজিশন অনুসারে, যথা এপিক্যাল মেরিস্টেম বা শীর্ষস্থ ভাজক টিস্যু, ইন্টারক্যালারি মেরিস্টেম বা নিবেশিত ভাজক টিস্যু, এছাড়া আছে ল্যাটারাল মেরিস্টেম বা পার্শ্বীয় ভাজক টিস্যু। তারপর এদের বিভাজন তলের উপর নির্ভর করে, অর্থাৎ তাদের বিভাজন কিভাবে হচ্ছে সেই ধরনটার উপর নির্ভর করে ভাজক টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়, মাস মেরিস্টেম, প্লেট মেরিস্টেম এবং হচ্ছে রিব মেরিস্টেম। এছাড়া আমরা তাদের কাজের উপর নির্ভর করে, অর্থাৎ বেসড অন ফাংশন, এখানে আবার 3 প্রকার আমরা বলতে পারি, 3 ভাগে ভাগ করতে পারি, যথা হচ্ছে প্রোটোডার্ম, গ্রাউন্ড মেরিস্টেম এবং হচ্ছে প্রোক্যাম্বিয়াম। তো উৎপত্তি অনুসারে বলেছিলাম যে ভাজক টিস্যু 3 প্রকার, প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি মেরিস্টেম বা প্রাথমিক ভাজক টিস্যু এবং সেকেন্ডারি মেরিস্টেম বা গৌণ ভাজক টিস্যু। এখন এই প্রোমেরিস্টেম থেকে কিন্তু বাকি টিস্যুগুলোর উৎপন্ন হবে। তো যে কোনো বীজের ভেতরে যে ভ্রূণ থাকে তার মধ্যে থাকে হচ্ছে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। তো সিমের যে বীজ আছে বা ছোলার বীজ, যেটা কাঁচা অবস্থায় তুমি হাতে নিলে দুটি বীজপত্রের মাঝখানে একটা ছোট চারার মতো দেখতে পাও, ছোট্ট পাতার মতো থাকে, চারার মতো থাকে, এটাই হচ্ছে ভ্রূণ বা এমব্রায়ো। এই কথাটা একটু আগেও বলেছি। তো আমরা যখন কোনো বীজকে মাটিতে বা অন্য কোনো মাধ্যমে রোপণ করি তখন বীজের ভিতরে ওই ছোট্ট এমব্রায়ো বা ভ্রূণটির মধ্যে কোষ বিভাজন হয়, অর্থাৎ প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যুর সৃষ্টি হচ্ছে। তো চিত্রে উপরের দিকে দেখো যে এমব্রায়ো বা ভ্রূণ থেকে কোষ বিভাজনের ফলে সৃষ্টি হচ্ছে প্রোমেরিস্টেম ভাজক টিস্যু। আচ্ছা, এরপর কোষ বিভাজিত হয়ে সেই প্রোমেরিস্টেমে আবার কোষ বিভাজন হলো, সেখান থেকে সৃষ্টি হচ্ছে প্রাইমারি মেরিস্টেম, অর্থাৎ প্রাথমিক ভাজক টিস্যু। এই প্রাথমিক ভাজক টিস্যু যেটা আছে বা প্রাইমারি মেরিস্টেম, এরা বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে একসময়। এরা বিভাজন ক্ষমতা হারিয়ে ফেললে তখন এদেরকে বলা হয় হচ্ছে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু বা প্রাথমিক স্থায়ী টিস্যু। এখন যদি এই প্রাথমিক স্থায়ী টিস্যুগুলা, এখানে কিছু কোষ যদি আবারও তাদের বিভাজন ক্ষমতা ফিরে পায় তখন সেই কোষগুলাকে, সেই কোষগুচ্ছকে বলা হবে হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম, অর্থাৎ গৌণ ভাজক টিস্যু। আর সেকেন্ডারি মেরিস্টেম আবার কোষ বিভাজন ক্ষমতা যদি হারিয়ে ফেলে তখন তাদেরকে বলা হচ্ছে সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু বা সেকেন্ডারি স্থায়ী টিস্যু বলা হবে। তাহলে এখানে দেখেছো কিভাবে একটা এমব্রায়ো থেকে বা ভ্রূণ থেকে আমরা ভাজক টিস্যুও পাচ্ছি, আবার স্থায়ী টিস্যুও পাচ্ছি।
তো আমরা পড়ছিলাম হচ্ছে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ। তো প্রথমেই আছে হচ্ছে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। তো এর অবস্থানটা হচ্ছে প্রথম ছবিতে বীজ থেকে যে ছোট্ট চারাটি বের হচ্ছে তার কাণ্ডের এবং মূলের শীর্ষে একটা ছোট্ট অঞ্চল জুড়ে এর অবস্থান। আর এর কাজ হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে প্রাথমিক ভাজক টিস্যু তৈরি করা। এরপর আছে প্রাথমিক ভাজক টিস্যু বা প্রাইমারি মেরিস্টেম। তো এই যে চারা গাছটির মধ্যে মূল এবং কাণ্ডের শীর্ষে কিছু কোষ হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, আর বাকি সবটাই যতটুকু অংশ কোষ বিভাজন হচ্ছে যতটুকু অংশে সবটাই কিন্তু প্রাথমিক ভাজক টিস্যু, যেগুলো বিভাজিত হয়ে উদ্ভিদটির বৃদ্ধি ঘটাচ্ছে। আর যখন উদ্ভিদটি বড় হয়ে যায় তখন মূল এবং কাণ্ডের শীর্ষে এই প্রাথমিক ভাজক টিস্যু অবস্থান করে। এর কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ঘটানো, আর এখান থেকেই কিন্তু প্রাথমিক স্থায়ী টিস্যু উৎপন্ন হবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু বা সেকেন্ডারি মেরিস্টেম। তো আমি একটু আগে বলেছিলাম যে প্রাথমিক ভাজক টিস্যু যদি তাদের বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে তখন তাদেরকে আমরা বলি স্থায়ী টিস্যু। তো এখন যদি এই স্থায়ী টিস্যু আবারও তার বিভাজন ক্ষমতা ফিরে পায় তখন তাকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। দুই রকম সেকেন্ডারি ভাজক টিস্যু আছে, একটা হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম আর একটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। ডান পাশে যে চিত্র আছে এখানে দেখো, এটা একটা কাণ্ডের প্রস্থচ্ছেদ। তো এর ভেতরে ছাই রঙের যে অঞ্চলটুকু তুমি দেখতে পাচ্ছ এখানে রয়েছে জাইলেম টিস্যু, আর তার বাইরের দিকে কালো বর্ণের যে অঞ্চল আছে বর্ডারটা এখানে থাকে হচ্ছে ফ্লোয়েম। তো জাইলেম এবং ফ্লোয়েম এই দুইটাই কিন্তু স্থায়ী টিস্যুর অঞ্চল। তো এই দুই ধরনের টিস্যুর মাঝখানে থাকে হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু, যাকে আমরা বলি ভাস্কুলার ক্যাম্বিয়াম। চিত্রে দেখো এটাকে লাল কালিতে বৃত্তাকার ভাবে বোঝানো হয়েছে, এর অবস্থানটা চিহ্নিত করা আছে। তো আরো এক ধরনের সেকেন্ডারি ভাজক টিস্যু আছে যা পরিধির দিকে থাকে, যেটাকে বলা হয় হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। আর এই কর্ক ক্যাম্বিয়াম থেকে কিন্তু আমাদের যেটা পেরিডাম বা হচ্ছে বাইরের অঞ্চল যেটা বাকল, এখান থেকে কিন্তু সৃষ্টি হয়, কর্ক ক্যাম্বিয়াম থেকেই তৈরি হবে। তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যুর অবস্থানটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এটা কোথায় থাকছে? এটা হচ্ছে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করছে, আর এদের কোষ বিভাজনে উদ্ভিদ হচ্ছে প্রস্থে বাড়ছে, অর্থাৎ উদ্ভিদ মোটা হচ্ছে। এবার অবস্থান অনুসারে ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ। অবস্থান অনুসারে ভাজক টিস্যু তিন প্রকার, যথা হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু বা এপিকেল মেরিস্টেম, নিবেশিত ভাজক টিস্যু বা ইন্টারক্যালারি মেরিস্টেম, এবং পার্শ্বীয় ভাজক টিস্যু বা লেটারাল মেরিস্টেম। তো এপিকেল মেরিস্টেম যেটা মূল, কাণ্ড, পাতা, ফল সবকিছুর শীর্ষেই এই এপিকেল মেরিস্টেম অবস্থান করে। তো এপিকেল মেরিস্টেম উদ্ভিদের দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি ঘটায়, অর্থাৎ উদ্ভিদকে লম্বা করতে সাহায্য করছে। প্রথম চিত্রে কাণ্ডের একটা ছবি আছে, দেখো এই কাণ্ডের শীর্ষে এপিকেল মেরিস্টেমকে দেখো চিহ্নিত করা আছে। আর দ্বিতীয় চিত্রে দেখো হচ্ছে যে নিচের দিকে দেখো মূলের শীর্ষে যেটা আছে, মূলের শীর্ষে বা রোড এপিকেল মেরিস্টেম যেটা আছে সেটা চিহ্নিত করা আছে। তো এর আগে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ যখন বলছিলাম তখন আমরা তিন প্রকার ভাজক টিস্যুর নাম বলেছিলাম, একটা হচ্ছে প্রোমেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম এবং সেকেন্ডারি মেরিস্টেম। তো এর মধ্যে যখন প্রাইমারি মেরিস্টেম বলেছিলাম তখন বলেছিলাম যে প্রাইমারি মেরিস্টেমটার অবস্থান হচ্ছে উদ্ভিদের মূল এবং কাণ্ডের শীর্ষে। আর এখন যখন এপিকেল মেরিস্টেম বলছি সেটাও বলছি মূল এবং কাণ্ডের শীর্ষে। তাহলে আমরা বলতে পারি যে এই এপিকেল মেরিস্টেমটাই কিন্তু আসলে
ওই উৎপত্তি অনুসারে সেটা কিন্তু আসলে প্রাইমারি মেরিস্টেম ধরনের, যা থেকে পরে হচ্ছে স্থায়ী টিস্যুর সৃষ্টি হবে। আচ্ছা, এখন হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম বা নিবেশিত ভাজক টিস্যু। তো এর অবস্থানটা হচ্ছে উদ্ভিদের পাতার গোড়ায় বা পত্রমূলে। এছাড়া থাকে হচ্ছে পর্ব মধ্যে। তো পর্ব মধ্যে হচ্ছে দ্বিতীয় চিত্রের ডান পাশে দেখো আখের কাণ্ডের মতো, আমরা যে খাই আখ বা ইক্ষু যেটা বলে, এর কাণ্ডের মতো একটা অংশ দেওয়া আছে। এখানে যে গিট গুলো থাকে, আখ গাছ দেখলে তুমি পর্ব মধ্যটা ভালো বুঝতে পারবে, যে কোনো গাছে থাকে আখের যে গিট গুলো যেগুলো আছে সেই জায়গাটাকে বলা হচ্ছে পর্ব মধ্য বা নোড। তো এই ইন্টারক্যালারি ভাজক টিস্যুর উৎপত্তি হচ্ছে এপিক্যাল মেরিস্টেম বা প্রাইমারি মেরিস্টেম থেকে, শীর্ষস্থ যে ভাজক টিস্যু ছিল ওখান থেকে। তো উদ্ভিদের বৃদ্ধির সময় এই যে এপিক্যাল মেরিস্টেম আছে বা শীর্ষস্থ ভাজক টিস্যু আছে, তার কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে সেখান থেকে ইন্টারক্যালারি মেরিস্টেম সৃষ্টি করে, কিন্তু এর সামনে এবং পেছনে সব টিস্যুই কিন্তু স্থায়ী টিস্যুতে রূপান্তরিত হয়ে যায়। এখন এর কাজ হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম যেটা আছে সেটা অবস্থান করছে কোথায়, পাতার গোড়ায় বা হচ্ছে মধ্য পর্বে যেটা আছে পর্ব মধ্যে অবস্থান করছে। তো এর কারণে এখান থেকে ছোট্ট করে নতুন পাতা সৃষ্টি হচ্ছে। আবার পাতার কোলে যে ছোট্ট কুঁড়ি থাকে সেই কুঁড়িটা জন্ম নিচ্ছে। তো এরপর আছে আমাদের ল্যাটেরাল মেরিস্টেম। তো প্রথম চিত্রে দেখো এর অবস্থানটা দেখানো হয়েছে। এরা মূল এবং কাণ্ডের পরিধির দিকে অর্থাৎ পাশে অবস্থান করছে, আর এরা হচ্ছে স্থায়ী টিস্যু থেকেও উৎপন্ন লাভ করে এবং দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে এরা অবস্থান করে। এদের অবস্থানটা আরো ভালোভাবে আমরা দেখি চলো। তো এখানে বাদামি রঙের যে বর্ডার আছে যাকে বলা হচ্ছে, দেখো লেখা আছে কর্ক ক্যাম্বিয়াম। এটা হচ্ছে একটা পার্শ্বীয় ভাজক। আবার নীল রং দিয়ে যে বর্ডার করা আছে এটাকে বলা হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম। এটাও কিন্তু একটা পার্শ্বীয় ভাজক টিস্যু। আবার এই যে বলেছিলাম ভাস্কুলার ক্যাম্বিয়াম যেটা বলছি, এই ভাস্কুলার ক্যাম্বিয়ামের মধ্যে যে ক্যাম্বিয়ামটা তোমার হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে থাকে সেটাকে বলা হচ্ছে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। আর যেটা কিনা কর্টেক্সের মধ্যে থাকে, উদ্ভিদের ভিতরে কাণ্ডের ভিতরে যে এলাকাটা আছে এই কর্টেক্সের মধ্যে যেটা থাকে সেই জায়গাটাকে বলা হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বলা হচ্ছে। তাহলে এই যে আমরা একটু আগে যে বৈশিষ্ট্যগুলো বলেছিলাম, অর্থাৎ হচ্ছে এরা মূল কাণ্ডের পরিধির দিকে অবস্থান করবে এবং এরা স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন লাভ করবে, আবার এরা দুইটা স্থায়ী টিস্যুর মাঝে অবস্থান করবে। তো এই একই বৈশিষ্ট্য কিন্তু উৎপত্তি অনুসারে যখন আমরা ভাজক টিস্যুর প্রকারভেদগুলো বলেছিলাম তখন ওই সেকেন্ডারি ভাজক টিস্যুর জন্য বলেছি। তাহলে আমরা বলতে পারি যে এই ল্যাটেরাল মেরিস্টেম বা পার্শ্বীয় ভাজক টিস্যু আসলে উৎপত্তি অনুসারে সেকেন্ডারি ভাজক টিস্যু। এখন এদের কাজটা কি একই হবে, আগে যেটা ছিল সেটাই। এটা হচ্ছে উদ্ভিদের পার্শ্বীয় বৃদ্ধি ঘটায়, অর্থাৎ উদ্ভিদকে মোটা করে। আর উদাহরণ যেটা আছে সেটাও একই হবে, কর্ক ক্যাম্বিয়াম এবং হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম। কোষ বিভাজন প্রক্রিয়ার ভিন্নতার উপর ভাজক টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়: মাছ ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু এবং হচ্ছে রিব ভাজক টিস্যু। প্রথমে হচ্ছে মাছ ভাজক টিস্যু। যখন কোনো ভাজক টিস্যুর বিভাজন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব দিকেই ঘটে তাকে বলা হচ্ছে ভাজক, তখন মাছ ভাজক টিস্যু বলা হচ্ছে তাকে। তো এই ধরনের বিভাজনের ফলে ওই অঙ্গ ভলিউম আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়, অর্থাৎ এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব দিকেই সমানভাবে বৃদ্ধি হবে। তো এর উদাহরণ হচ্ছে আমরা বলতে পারি যে উদ্ভিদের এমব্রায়ো বা ভ্রূণ যেটা আছে, ছবিতে দেখো নির্দেশ করা আছে এই জায়গাতে এখানে আমরা মাছ ভাজক টিস্যু
পাবো। তো এরপর আছে প্লেট ভাজক টিস্যু। যখন ভাজক টিস্যু দুইটি তলে বিভাজিত হবে তখন তাকে বলা হচ্ছে প্লেট ভাজক টিস্যু। যেমন হচ্ছে উদ্ভিদের পাতায় এমন হয়, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে উদ্ভিদের পাতায় শুধু দুইটা তলে অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর বিভাজন ঘটছে। সো শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ, তার দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পেলে উদ্ভিদের পাতাটা দৈর্ঘ্যে লম্বা হচ্ছে, আর প্রস্থ বরাবর তার প্রস্থটা বাড়ছে। কিন্তু উচ্চতা বরাবর সেটা বিভাজন না হওয়ার কারণে উদ্ভিদের পাতাটা কাণ্ডের মতো পুরু হচ্ছে না, চ্যাপ্টা হচ্ছে। এরপর আছে রিব ভাজক টিস্যু। তো রিব নামটা এসছে হচ্ছে আমাদের মানুষের যে বুকের পাঁজরের হাড় আছে সেটা রিব থেকে, বুকের পাঁজরের হাড়গুলোকে বলা হয় রিব। তো যখন কোনো ভাজক টিস্যু শুধু একটি তলে বিভাজিত হবে, শুধু দৈর্ঘ্য বরাবর অথবা শুধু প্রস্থ বরাবর বা শুধু উচ্চতা বরাবর যখন বৃদ্ধি পাবে, তখন এই উৎপন্ন অঙ্গটি দেখতে কিরকম হবে একটু কল্পনা করো। যেটা দেখতে হবে হচ্ছে পাঁজরের মতো হবে, আমাদের পাঁজরের হাড় যেরকম লম্বা এরকম লম্বাটে হবে। তো এই ধরনের ভাজক টিস্যুকে বলা হয় রিব ভাজক টিস্যু। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি উদ্ভিদের মূলে আমরা এই ধরনের ভাজক টিস্যু দেখতে পাবো। কাজ অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার: প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। তো এই প্রোটোডার্ম যেটা আছে, এই ভাজক টিস্যু থেকে উদ্ভিদের তার বাইরের আবরণ অর্থাৎ তার ত্বক সৃষ্টি হচ্ছে, কাণ্ডের উপর ত্বক যেটা আছে সেটা সৃষ্টি হচ্ছে। তো এখানে দেখো সবুজ রং দিয়ে এই প্রোটোডার্মটাকে নির্দেশ করা আছে। এরপর আছে প্রোক্যাম্বিয়াম। এরা হচ্ছে উদ্ভিদের কাণ্ডের পরিধি বরাবর এরা অবস্থান করে, আর পরিধি বরাবর অবস্থান করে এখান থেকে তারা জাইলেম, ফ্লোয়েম এবং হচ্ছে ক্যাম্বিয়াম সৃষ্টি করে। এরপর আছে গ্রাউন্ড মেরিস্টেম। এরা উদ্ভিদ কাণ্ডের ভেতরে থেকে মূল ভিত্তি যেটা আছে অর্থাৎ কর্টেক্স, মজ্জা বা মজ্জা রশি এগুলা সৃষ্টি করছে। অর্থাৎ গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে উদ্ভিদের ত্বক এবং হচ্ছে প্রোক্যাম্বিয়াম ছাড়া আর বাকি উদ্ভিদের ভিতর যা কিছু আছে সব কিছুই হচ্ছে এই গ্রাউন্ড মেরিস্টেম। আশা করছি আজকের পড়ানো বিষয়গুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন এর উপর বাসায় বসে অনুশীলন করো। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।